আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি অনিমেষ শুভ। মাঠের খেলায় সেই উত্তাপ আর নেই। ভারত পাকিস্তান লড়াই হয়ে গেছে অনেকটাই একপেশে। ভারত হেসে খেলেই হারাচ্ছে পাকিস্তানকে। তবে এত কিছুর মধ্যেও নানা বিতর্ক ও যুদ্ধের উত্তাপ ঠিকই লক্ষ্য করা যাচ্ছে। ভারত পাকিস্তানের সেই দ্বৈরথ আর এশিয়া কাপের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সেই সাথে আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। আশরাফুল ভাই, প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভারত পাকিস্তান ম্যাচ এবং যে রাইভালরির কথা বলা হয়, সেই রাইভালরি কি আসলেই আর আছে, বা সেই উত্তাপ আছে কিনা? কালকের ম্যাচ কেমন দেখলেন, কি বলবেন? শুরুটা কিন্তু ভালো করেছিল, যদিও তাদের লাক ফেভার করেছিল পাকিস্তানের। টসটা হেরেছে পাকিস্তানও। টস জিতলে হয়তো বোলিংয়ের ডিসিশন নিতেন ক্যাপ্টেন, সেটাই বলেছেন। কিন্তু তারপরও ব্যাটিংটা কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে 10 ওভারে 90 ফর 1 ছিল, 93 ফর 1 ছিল। সেই জায়গা থেকে আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 180 প্লাস রান হবে, তখন হয়তো আর ডিফারেন্ট বল গেম হতেও পারতো। আমরা জানি যে ইন্ডিয়া কতটা ডেঞ্জারাস সাইড এই ফরম্যাটে। লাস্ট 16-17 বছর আইপিএল খেলার কারণে তাদের প্রচুর ক্রিকেটার এসেছেন হোয়াইট বল ক্রিকেটে যদি আমরা দেখি। তো সেই জায়গায় হ্যাঁ, লাস্ট 7-8 বছর ধরে তো আসলে আমরা ওই ইন্ডিয়া পাকিস্তান, আমি যখন ছোট ছিলাম বসে থাকতাম যে ইন্ডিয়ান পাকিস্তানের খেলা। আমি ছোটোবেলা থেকে আসলে পাকিস্তানের ফ্যান ছিলাম। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, তাদের বোলিং দেখার জন্য, ইমজামুল হক, তাদের সাইদ রানার ব্যাটিং দেখার জন্য। যদিও আমি টেন্ডুলকারের ভক্ত, একদম আমার রোল মডেল সচিন টেন্ডুলকার এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই। কিন্তু এখন কিন্তু আর ওই খেলাটা হয় না। ইন্ডিয়া পাকিস্তানের যেই আমেজটা ছিল আগে, এখন আর নাই। এখন ডোমিনেট করে ম্যাক্সিমাম ম্যাচই ইন্ডিয়াই উইন করে। যদিও 2021 এবং 22 দুইটা এশিয়া কাপে একবার এবং টি20 ওয়ার্ল্ড কাপে একবার এই মাঠেই আপনার 10 উইকেটে উইন করেছিল পাকিস্তান। কিন্তু এখন আর ওই আমেজটা নাই। সত্যি কথা, আমরা দর্শকরা বসে থাকি, কিন্তু পাকিস্তান টিম আসলে কম্পিটিশনই করতে পারছে না। বাবু ভাই, আপনার কাছেও একই রকম প্রশ্নই করতে চাই যে উত্তেজনা তো আসলে নেই, আশরাফুল ভাই বললেন, কিন্তু আপনার কি মনে হয় যে পাকিস্তান আসলে কোথায় বারবার পিছিয়ে পড়ছে বা পিছিয়ে যায়, কোন জায়গাটা পিছিয়ে ভারতের থেকে? মোহাম্মদ আশরাফুল এইমাত্র একটা উদাহরণ টানলেন যে এই মাঠেই কিন্তু বিশ্বকাপে ভারতকে 10 উইকেটে হারানোর রেকর্ড আছে টি20 ওয়ার্ল্ড কাপে। বাবর আজম এবং রেজওয়ানের একটা পার্টনারশিপ। সেই বাবর আজমও নেই, রেজওয়ানও নেই, মোহাম্মদ আমিররাও নেই, শাহিন আফ্রিদির সেই ক্ষুরোধার বোলিং। মাঝখানে হাসান আলী এসেছিলেন, সুইং বোলার। আশরাফুল আরও বেটার বলতে পারবেন, ক্রিকেটীয় ব্যাখ্যাটা তার আরও হয়তো অনেক যুক্তিযুক্ত এবং অ্যাকুরেট হবে। এই সব বোলার লাগে আসলে। আপনি শাহিন আফ্রিদি স্টিল ভালো বোলার, কিন্তু ঠিক মোহাম্মদ আমির যে পারপাসটা সার্ভ করতেন, বারবার ওয়াসিম, ওয়াকার, আকিব জাভেদ, শোয়েব আখতারদের কথা উঠে আসে, আমি সেটা বলবো না। ইভেন সোহেল তানভীর, ওমর গুলরা যে স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন, সেই স্ট্যান্ডার্ড শাহিন আফ্রিদি ছাড়া, হ্যারিস স্টোক, হঠাৎ ফাহিম আশরাফরা ওই মানের বোলার নন। স্পিনে পাকিস্তানের একজনও ওয়ার্ল্ড ক্লাস স্পিনার নাই। কাজেই শক্তির তারতম্য কিন্তু অনেক ঘটেছে। আপনি ভারতের সঙ্গে যখন কম্পেয়ার করবেন, ভারতে আপনি সচিন সেবাগ, সচিন সৌরভ, সৌরভ সেবাগ, তারপর রোহিত শর্মা চলে এসছে, বিরাট কোহলি, এখন কিন্তু শুভমান গিল আর অভিষেক শর্মা, সূর্যা কুমাররা, স্যামসনরা, তারা কিন্তু একটা জায়গা নিয়ে নিয়েছেন। তিলক ভার্মা। এই ভারতের যে ক্রমবর্ধমান যে সময়ে ভারতীয়রা তাদের পূর্বসূরীদের জায়গা সুন্দরভাবে নিয়ে নিয়েছেন, কিন্তু পাকিস্তানিরা নিতে পারেননি। এই যে জেনারেশন গ্যাপ পড়ে গেছে, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম, তারও আগে সেলিম মালিক, ইভেন রমিজ রাজা হয়তো বা খুব
হাত খুলে খেলতেন না, টাচি প্লেয়ার ছিলেন। আমির সোহেল, সাইদ আনোয়ার, ইজাজ আহমেদ, পাকিস্তানের ইউনুস খান, পাকিস্তানের সেই ব্যাটিংটা এখন কোথায়? পাকিস্তান যাকেই খেলাচ্ছে, এবং আমার কাছে যেটা মনে হয়, হয়তো বা আমরা ইন কোর্স অফ ডিসকাশন আশরাফও আলাপ করতে পারেন, আমার মনে হয় এখনও পাকিস্তান দলে বাবর আজম এবং রেজওয়ানের মতো প্লেয়ারের দরকার আছে। তারা বারবার একটা যুক্তি দিয়েছিল যে তারা স্ট্রাইক রেট তাদের ভালো না, তারা ওইভাবে হাত খুলে খেলতে পারে না, তাই তাদের জায়গায় মোহাম্মদ হারিস, সালমান আগা এদেরকে নেওয়া হয়েছে। বাট এরা কি আসলে স্বর্ণ সময়ের বাবর আজমের ধারে কাছে খেলছেন? আমার তো মনে হয় না। বাবর আজমরা যদি খারাপ খেলতেনি, তাহলে ভারতের বিরুদ্ধে 150 রানের 160 রানের লক্ষ্য তারা বিনা উইকেটে তাড়া করে যেতে পারতেন না। এবং আমি এখন বিশ্বাস করি ভারতের এই দল পাকিস্তানকে, দ্যাট ইজ ভারত যদি 160-এর মধ্যে আটকে থাকে, পাকিস্তানের এই 160 রান করতে 10 উইকেটে জেতা তো বহু দূরে, আদৌ জিততে পারবে কিনা সন্দেহ আছে। কারণ সেই মানের ব্যাটসম্যান পাকিস্তানের নেই, কিন্তু সেই মানের বোলার ভারতে আছে। অর্থাৎ ভারতের কোয়ালিটি কমেনি, পাকিস্তানের ব্যাটিং বোলিং কোয়ালিটি অ্যাট দ্য সেম টাইম অ্যাবিলিটি কমেছে, তাই এখন আর পাকিস্তান ভারতের সঙ্গে পেরে ওঠে না। আসল ভাই, আপনার কাছেও মানে একই প্রশ্ন, অনেকটা এটা রেশ ধরেই রাখতে চাই যে বাবু ভাই বললেন যে সেই আইপিএল এর সময় থেকে আপনিও বলেছেন যে এমনভাবে তারা এই টুর্নামেন্টটাকে তৈরি করেছে, সব প্লেয়াররা খেলছে, সেখান থেকে একের পর এক খেলোয়াড়রা উঠে আসছে, এবং ভারতের সেই সময় থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ প্রথম থেকে যদি আমরা দেখি, একের পর এক জায়গা বাবু ভাই বললেন যে এখন যারা খেলছেন সূর্য কুমার বা অভিষেক শর্মা, শুভমান গিল, এরা এক জায়গাটা কিন্তু নিয়েছে এবং তারা সেই পারপাসটা ভালো মতোই সার্ভ করে যাচ্ছে। কিন্তু পাকিস্তানে কেন পারছে না? এটা কি শুধুই খেলোয়াড়দের বিষয় আমরা বলবো, নাকি এই যে তৈরি করার পেছনে যে কারিগররা, সেখানেও আসলে তৈরি করাটা ওইভাবে মেকানিজমটা করা হচ্ছে না বলে মনে হয় আপনার? না, দেখেন, ইন্ডিয়ার 17 বছর ধরে আইপিএল খেলছে, প্রচুর ক্রিকেটার বের হয়ে এসেছে। পাকিস্তানের মাঝখানে কিন্তু ওদের দেশে খেলা হতো না, ওরা কিন্তু দুবাই তাদের হোম গ্রাউন্ড ছিল, প্রায় 10 বছরের মতন কিন্তু তাদের নিজের মাঠে ক্রিকেট খেলতে পারতো না। সেই কারণেই কিন্তু এই যে গ্যাপটা হয়েছে, আমার কাছে মনে হয় এইটা একটা বড় কারণ। যদিও রিসেন্টলি এখন লাস্ট 4-5 বছর ধরে খেলছেন, তাদের দেশের টিমগুলো যাচ্ছেন, খেলছেন, এবং তাদের পিসিএলটাও হচ্ছে। তো এই যেই টিমটা আছে পাকিস্তানের, আমি বিশ্বাস করি যে তারা ট্যালেন্টেড এবং এক্সাইটিং ক্রিকেটার। সাইম আয়ুব যে প্লেয়ার, সে লাস্ট 3 ম্যাচে 3টা 0 করেছেন, কালকে হয়তো বা 21 রান করেছেন, সুযোগও পেয়েছিলেন, কিন্তু তার ফিউচার কিন্তু ব্রাইট। আপনি যদি দেখেন যে বেশ ভালো বল, হ্যাঁ, বোলিং ভালো, ব্যাটিংও ভালো। আপনার অস্ট্রেলিয়ার মাঠে যে সেঞ্চুরি করেছেন, তার মানে সে পারে, কিন্তু তাদের একটু সময় লাগবে, যেহেতু আসলে যত বেশি ম্যাচ খেলতে পারবেন। ইন্ডিয়া এগিয়ে যায় কেন? তারা কিন্তু শুধু আইপিএল না, আইপিএল এর আগে প্রত্যেকটা স্টেটে কিন্তু তাদের ডোমেস্টিক ক্রিকেটটা হয়। তো আপনি যত, যেমন আমি ইংল্যান্ডে যে রেগুলার খেলি, আমরা 4 মাসে দেখা যায় যে 60 থেকে 70টা ম্যাচ খেলি। তো আমাদের আর পাকিস্তানের কাছে মনে হয় যে সেম, যে তারা ম্যাচের সংখ্যাটা কম। আমাদের প্লেয়াররাও যদি চিন্তা করেন, আমাদের প্লেয়াররাও কিন্তু পুরো 6 মাসে ম্যাক্সিমাম যারা রেগুলার খেলে তাদের হয়তো বা 40টা ম্যাচ হবে, আর যারা শুধু ঢাকা প্রিমিয়ার লিগ খেলে ওই 16টা ম্যাচের জন্য বসে থাকে, তাও আবার 16টা ম্যাচে কিন্তু সব ম্যাচ খেলতে পারে না। তো পাকিস্তানের আর ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্সটা হয়েছে যে তাদের খেলার সংখ্যাটা প্রচুর টুর্নামেন্ট, শুধু আইপিএল না, আইপিএলের বাইরেও তারা কিন্তু এই ফরম্যাটে প্রত্যেকটা স্টেটে খেলা হয়, 4 ডে ক্রিকেট হয়। পাকিস্তানে আমার কাছে মনে হয় যে মাঝখানে তাদের যে গ্যাপটা ছিল, ওই গ্যাপে তারা আসলে ভালো ভালো প্লেয়ার তৈরি হয়নি, এবং তাদের কিন্তু প্রচুর চেঞ্জ হয়। দেখবেন যে 6 মাস পর পরই বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে, 6 মাস পর পরই কোচ চেঞ্জ হচ্ছে, সেটেল না তারা। যখন বোর্ড সহ প্লেয়ার পর্যন্ত কনসিস্টেন্সি কম আসে। হ্যাঁ, সেই কারণে ইন্ডিয়াতে দেখেন যত কিছুই হোক, তাদের কিন্তু ওই খেলার জায়গাটা তাদের কিন্তু এত চেঞ্জ করে না, রদবদল হয় না। এইটাই হলো বড় প্রবলেম, অনেক বড় একটা কারণ। এই যে পাকিস্তানের এখন অবস্থা, এবং কালকে তো ম্যাচ তারা ভারতের বিপক্ষে হারলো, অপরদিকে বাংলাদেশ খুব দারুণ একটা শুরু করেছে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে, এবং সবাই যেটা ধারণা করছে, তো এখনকার যে মানে সুপার 4-এর যে প্রেক্ষাপট চলছে, সেখানে কি মনে হয় আমাদের, যদিও নেক্সট ম্যাচ ভারতের বিপক্ষে, তারপরেও পাকিস্তানকে কি আসলে আমাদের টার্গেটটা করা উচিত কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি ওমান ইন্ডিয়ার খেলা দেখে কিন্তু আমি খুব কনফিডেন্ট পেয়েছিলাম,
এবং আল্লাহর রহমতে আমরা শ্রীলঙ্কার সাথে কিন্তু ডোমিনেট করেছি। হয়তো আরও ইজিলি জিতা যেত, কিন্তু আমরা একটু কঠিন করে ফেলেছি। তারপর আমরা জয়টা ইম্পর্টেন্ট ছিল, আমাদের প্লেয়ারদের কনফিডেন্সটা দরকার ছিল। তো ইন্ডিয়ার সাথে আমি মনে করি যে হ্যাঁ, ইন্ডিয়া হয়তো বা ফেভারিট টিম, আমরা সবাই জানি, কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা যখনই খেলি, আপনি যদি রিসেন্টলি লাস্ট 3-4 বছরে তাদের সাথে খেলার রেকর্ডগুলো দেখি, আমরা কিন্তু খুব ক্লোজ ম্যাচ হারছি, জেতা ম্যাচগুলো। আপনি যদি বিশেষ করে অস্ট্রেলিয়াতে যে T20 ওয়ার্ল্ড কাপটা হলো, সেইখানে কিন্তু লিটন যেভাবে ব্যাটিং করছিল, ফার্স্ট টেস্ট 50 করলেন, তখন মনে হচ্ছিল যে ম্যাচ আমরা জিতবো, কিন্তু শেষ পর্যন্ত হেরে গিয়েছিলাম। তো আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা যদি আত্মবিশ্বাস থাকে এবং জাস্ট একটা বলকে খেলবো, নাম না দেখে যদি ওইভাবে খেলতে পারে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়াকেও হারানো সম্ভব। আর পাকিস্তানের সাথে তো রিসেন্টলি আমরা আমাদের হোম কন্ডিশনে সিরিজ উইন করেছি, ওইটা একটা আলাদা কনফিডেন্স দিবে। অবশ্যই আমি আশা করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে কিন্তু ওই আত্মবিশ্বাসটা আছে। যাওয়ার আগেই কিন্তু সবাই বলছিল যে না, আমরা এবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। তো এইটা শুধু বলার জন্য বলা না, তারা কিন্তু আমরা খালি এই টুর্নামেন্টে একটা ম্যাচ আর শ্রীলঙ্কার সাথে প্রথম রাউন্ডে অতটা ভালো ক্রিকেট খেলতে পারিনি, এছাড়া কিন্তু 4টা ম্যাচে 3টা উইন করেছে। এখন আমাদের গেম আমি খেলি না, আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের গেম খেলতে পারি, লাইক শ্রীলঙ্কার সাথে যদি দেখেন যে 3টা ক্যাচ ড্রপ, একটা অ্যাটেম্প করে নেয় মোস্তাফিজ, যদি ওইটা অ্যাটেম্প করতো ওইটা হয়তো বা ক্যাচ হতে পারতো। তো ওভারঅল যদি আমরা ওগুলা ধরতাম, তাহলে আমরা বলতাম যে হয়তো বা গেম, লাইক তৌহিদ যদি ফুল টাচ বললে যদি আউট না হতেন, ওইটা বাউন্ডারি হতো, তখন দেখা যেত যে 5 বল আগে ম্যাচ উইন করতাম। তো এখন আমরা গেম খেলিনি। আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়ার সাথে যদি আমাদের গেম খেলতে পারি, আর ইন্ডিয়ার যদি ব্যাড ডে হয়, তাহলে ওদের সাথে জেতা সম্ভব, আমাদের সম্ভব। আসল ভাই, শুনছিলাম আপনার কাছে, আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টসের এশিয়া কাপের বিশেষ আয়োজন। আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটা বিরতির পর। বাড়ির প্রয়োজনে গভীর থেকে পানি আনে, আরএফএল সেরা পাম্প, সবাই তো সেটা জানে। অন করলেই পানির তুফান, আরএফএল পাম্প, ঝামেলার অবসান। আরএফএল অন করলেই পানি। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ। আমরা আলোচনা করছিলাম এশিয়া কাপের ম্যাচ নিয়ে। বাবু ভাই, গতকালকের ম্যাচের বিষয়ে আবার আমরা একটু ফিরতে চাই। ভারত পাকিস্তান ম্যাচ, এবং এই ম্যাচের মধ্যে ম্যাচের বাইরেও অনেক বিষয় আমরা দেখতে পেলাম। বিভিন্ন ধরনের সেলিব্রেশন আমরা দেখতে পেয়েছি। সাহেবজাদা ফারহান তার ইঙ্গিতপূর্ণ সেলিব্রেশন, হারিস রৌফের ইঙ্গিত, সব কিছু মিলিয়ে ম্যাচের বাইরেও অনেক একটা উত্তেজনাপূর্ণ। বিষয়গুলোকে কিভাবে দেখছেন, কি মনে হয় আপনার? ম্যাচের মধ্যে এরকম আসলে কতটা গ্রহণযোগ্য বা কতটা এই জিনিসগুলো আসা উচিত বা উচিত না বলে মনে হয়? না, দেখেন, ভারত পাকিস্তানের ব্যাপারে আমার মনে হয় আমরা যতই আলোচনা করি, পর্যালোচনা করি, ব্যাখ্যা বিশ্লেষণে যাই বা সমালোচনা করি, ইন্ডিয়া পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন একটা আকার ধারণ করেছে যে আমি আপনি বললেই কোনো কিছু করতে পারবো না। এটা অ্যাটিচিউড প্রবলেম দুই দলেরই আছে। আমি কালকে আপনার এই চেয়ারে বসেই বলেছি যে আপনি যদি এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলবেন, এটা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা খেলতে এসে আপনি কেন হাত মেলাবেন না? তাহলে আপনি খেলবেন না, আপনি পাকিস্তানকে বয়কট করেন। এক সময় সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি বলবো, সুযোগ পায়নি দীর্ঘদিন তাদের। আমরা পরে 92-তে জানলাম যে আমি 70-এর মাঝামাঝি থেকে ক্রিকেট ফলো করি, একদম মাঝামাঝি মানে লাস্ট পার্ট। তখন সাউথ আফ্রিকান ক্রিকেট সম্পর্কে তেমন একটা জানতাম না, কিন্তু 92-তে দেখলাম দুর্দান্ত এক দল। তার মানে এই দলটা যদি 70 দশক 80 দশক খেলতে পারতো, তারা হয়তো অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মতো একটা এক্সাইটিং দল থাকতো, কিন্তু তাদেরকে বাইরে রাখা হয়েছিল। এখন পাকিস্তানকে যদি সত্যি ভারতের পছন্দ না হয়, রাজনৈতিকভাবে তারা পাকিস্তানের সঙ্গে খেলতে না চায়, তো ভারত এরকম একটা দাবি করুক যে আমরা যে টুর্নামেন্ট খেলবো ওই টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলবো না, ডিফারেন্ট বল গেম হবে, অন্য 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 গ্রুপে ব্যবস্থা করবে আইসিসি। এটা তো করা যেত। হয়তো আপনি বলবেন যে সুপার 4-এ খেলা
পড়ে গেলে কি হবে, বাট গ্রুপ পর্যায়ে কিন্তু এটা অ্যাভয়েড করা যেত। কাজে আমার বক্তব্য হচ্ছে যে দুই দলের বডি ল্যাঙ্গুয়েজ বললেন, এখন ভারতীয়রা যদি হাত না মিলায়, পাকিস্তানিরা যে আপনি আশা করি কি করে যে তারা কুর্নিশ করবে ভারতীয় ক্রিকেটারদের। এন্ড অফ দ্য ডে আমি পাকিস্তানের পক্ষ নিয়ে বলছি না, তারাও তো হিউম্যান বিইং। এখন আপনি আমার সঙ্গে হাত মেলাবেন না, আর আমি যদি আপনাকে বো করি, এটা এত ভালো মানুষই আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে খুব কমই আছে। একটা সময় ছিল, সত্যি কথা বলি, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আমি অনেক ভালো মানুষ দেখেছি। এখনকার প্রজন্মের সবাই অনেক বেশি পেশাদার, জেতার মানসিকতাটা অনেক বেশি, এবং এখানে তার দেশ মাতৃকার, যেহেতু আমি এই শোতে এর আগেও বলেছি যে ভারতীয়দের সবাই প্রায় মনে করে পাকিস্তান একটা কি বলবো একটা দাঙ্গাবাজ দেশ, তাদের কাজ হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম চালানো, এবং তাদের দেশে যত বোমা হামলা বা হামলা হয় বা কি বলবো মরণঘাতী ঘটনা ঘটে পাকিস্তানিরা ঘটায়। সে কারণেই তারা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে চায় না। তাহলে তারা খেলুক না পাকিস্তানের সঙ্গে, সেটা মনে হয় সমাধানের একটা পথ হবে। বাট খেলবেন, ভারতীয়রা হাত মেলাবে না, পাকিস্তানিরা দু একটা ইঙ্গিত করবেন না, এটা হতে পারে না। আমি বলছি না দুপক্ষের কোনোটাই ঠিক না, বাট এই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে খেলতে পারলে খেলা উচিত, না পারলে আমার মনে হয় ভারত পাকিস্তানের না খেলাটাও এবং সেটারই এই উত্তেজনারই বেশ কিছু মানে বহিঃপ্রকাশ আমরা কালকে দেখতে পেয়েছি। আসল ভাই আপনার কাছে আসতে চাই, ভারতের বিপক্ষে আমাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের, কি মনে হয় যে কোন কম্বিনেশনে খেলা উচিত, বা ভারতের সাথে আমাদের আসলে কিভাবে খেলা উচিত? আমার কাছে মনে হয় যে ভারতের সাথে হয়তোবা আমাদের রিশাদকে হয়তোবা নিয়ে আসতে পারে টিমে, যেহেতু রিশাদ আফগানিস্তানের সাথে অসাধারণ বল করেছিল, ম্যাচ উইনিং একটা স্পেল করেছিল। লাস্ট ম্যাচে রিশাদকে রেস্ট দেওয়া হয়েছে বিকজ শ্রীলঙ্কার কয়েক টপ অর্ডারে আর কি নাম্বার 3, 4, 5 তারা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, সেই কারণে শেখ মেহেদিকে নিয়েছেন। যেহেতু সে স্টিল ভারতেও কিন্তু টপ অর্ডারে আপনার লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে, সেই জায়গায় শেখ মেহেদি হয়তোবা থাকবেন। নাসুম হয়তোবা চমৎকার বল করেছেন আফগানিস্তানের সাথে, কিন্তু তার জায়গায় হয়তোবা রিশাদকে স্পিনার একটা আনতে পারে, আমার মনে হয় এটা একটা হতে পারে। আরেকটা 5টা বলার নিয়েই খেলা উচিত, যেটা আমরা আফগানিস্তানের সাথে খেলেছি, একদমই ভাগ্যবান ছিলাম আমরা যে ওই ম্যাচে উইন করেছি। বোলিং অপশনটা কম ছিল, যদিও সাইফ এবং শামীম পাটোয়ারি বল করতে পারে, তারপরে আপনার T20 20 ওভারের খেলায় জেনুইন বলার থাকাটাই বেটার অপশন, এবং ম্যাচ কিন্তু আপনাকে বলারেই জিতাবে। দেখেন কালকে আপনার ম্যাচটা দেখেন যে 93 for 1 ছিল পাকিস্তানের, সেখান থেকে 165 করেছেন, তো বলারাই কিন্তু ম্যাচটা নিয়ে এসেছেন। আমাদের খেলাও যদি দেখেন যে মোস্তাফিজ 19 নম্বর ওভারে শ্রীলঙ্কার সাথে 5 রান দিয়েছিলেন, তো ওই জায়গায় যদি 15 রান দিত তাহলে কিন্তু আমাদের চেস করতে হতো 185, তো ওই সময় ডিফারেন্ট বল গেম হতো। তো ম্যাচ আপনাকে বলাররাই জিতাবে, ব্যাটসম্যান তো ডেফিনেটলি টপ অর্ডার, তাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে যে না তারাই বেস্ট পারফরমেন্সটা করবে। এবং লাস্ট 4টা সিরিজ ধরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের টপ অর্ডাররা খুব ভালো করছেন, কেউ না কেউ রান করছেন। আজকে হয় তানজিম তামিম করছেন, নেক্সট ম্যাচে সে ফেল করলে দেখা যাচ্ছে যে সাইফ করেছেন, পারভেজ ইমন করেছিলেন, তারপর লিটন করছেন। তো এইটা একটা পজিটিভ দিক যে আমাদের ব্যাটসম্যানরা কেউ না কেউ ভালো করছেন, এবং ম্যাচ জিততে হলে আপনাকে 2 জন ভালো করতে হয়, যে জিনিসটা আমরা শ্রীলঙ্কার সাথে দেখেছি যে তৌহিদ হৃদয় এবং সাইফ 2 জন ভালো করেছেন। তো আমার মনে হয় যে হয়তোবা তানজিম সাকিবকেও চিন্তা করতে পারেন শরীফুলের জায়গায়, এই দুইটাই হয়তোবা আমার মনে হয় যে চেঞ্জ হতে পারে। বাবু ভাই খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু কিছু বলেছেন রাফুল ভাই, এবং সেটা ধরে আপনার কাছেও জানতে চাই যে ভারতের সাথে আমরা যদি জিতি, উনি যেটা বলছেন যে বোলাররাই আমাদের এটা একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর হতে পারে, আমারও তাই মনে হয়, কারণ ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং লাইন আপটা বেশ বড়। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি আপনাদের সাথে, যেটা রিসেন্টলি আমরা যেটা দেখছি, আগে কি হতো যে ম্যাচ উইন করেছে ওই কম্বিনেশন নিয়ে আমরা নামতাম, এখন কিন্তু বাংলাদেশ টিম এটা করছে না। আপনি যদি দেখেন যে এভরি গেমেই কিন্তু আমরা দেখছি যে চেঞ্জ করছেন, এবং তারা উইকেট অপোনেন্ট চিন্তা করে তারা সিলেকশনটা করছেন, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আমরা সাধারণ মানুষ ওইখানে থেকে বুঝবো না, ওনারা যারা কাজ করছেন ওনারা ভালো বুঝতে পারবেন যে আসলে এই সিচুয়েশনে কি ডিমান্ড করে। আমরা বাইরের থেকে আমাদের অবজারভেশনটা হয়তোবা
পেশ করতে পারি, কিন্তু ভালো অবজার্ভ কিন্তু তারাই। তো এইটার জন্য আমার মনে হয় যে তারা ভালো বলতে পারে যে ইন্ডিয়ার সাথে, যেমন অনেকে বলছিল যে শরীফুলকে কেন খেলানো হয়েছিল শ্রীলঙ্কার সাথে, যেহেতু শ্রীলঙ্কার দুইটা টপ অর্ডার ব্যাটসম্যান দুইজনই রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল। শরীফুল ইনকামিং বল করতে পারে, নতুন বলে যদি একটা দুইটা ব্রেক থ্রু দিতে পারে তখন বাকি ব্যাটসম্যানদের জন্য সহজ হবে আপনার শেখ মেহেদি বল করাটা। সেই চিন্তা থেকে আমার মনে হয় যে শরীফুলকে নেওয়া হয়েছিল। বাবু ভাই, আপনার কি মনে হয় যে বোলারদের তো দায়িত্ব কাদের উপরে বেশি ভরসা রাখবেন, বা যদি আমরা বলি যে মুস্তাফিজ কি ফ্যাক্টর হতে পারে কিনা, কারণ ম্যাক্সিমাম ব্যাটার সম্পর্কে কিন্তু সে জানে, যেহেতু আইপিএলে তার দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স রয়েছে খেলার। কি মনে হয় আপনার? কি ফ্যাক্টর হতে পারেন না, বাট মুস্তাফিজ তো আর ওয়াসিম আকরাম নন। যদিও আমরা এটা নিয়ে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে পারি, আমরা যারা বাংলাদেশের দর্শক, ক্রিকেট অনুরাগী, আশরাফুল আছেন আরও ভালো বলতে পারবেন, আমরা আবেগতাড়িত হয়ে কেউ ভালো খেললে তাকে অনেক ওপরে তুলে ফেলি। মুস্তাফিজ আনডাউটেডলি আমাদের দেশের অল টাইম দি বেস্ট বাহাতি পেস বোলারদের অন্যতম, বাট এখনও এগেনস্ট ইন্ডিয়া কি ফ্যাক্টর হওয়ার মতো বলার আমার মনে হয় না, যদি খুব সুইটেবল কন্ডিশন না থাকে। মুস্তাফিজ হয়েছেন, বাট আমাদের একটা নির্ভরতা অবশ্যই সেদিক থেকে তাসকিনও পিছিয়ে থাকবেন না। ইভেন আশরাফুল যেটা বলেছেন, শেখ মেহেদি, নাসুম, যেমন তেমন রিশাদ, বাংলাদেশের গোটা বোলিং ইউনিটটাকে ভারতের সাথে দায়িত্ব নিয়ে এবং ব্যাটসম্যান বুঝে, উইকেট বুঝে বল করতে হবে। ওই যে আশরাফুলের কথার রেশ ধরে বলি, আফগানিস্তানের সঙ্গে 4 বোলার মিলে, ওদিনও আমি বলেছি 16 ওভারে 91 রান দিয়েছে, বিলো 6 একজন, আর 2 জনে মিলে দিয়ে দিয়েছেন 4 ওভারে 55, ওভার 13, 4-13-52। সেরকম করলে কিন্তু হবে না। ভারতের সাথে অ্যাটলিস্ট 4 জন বোলারকে, অ্যাটলিস্ট ভারতের সাথে তো আর আপনি একজন 4 ওভারে 18-20 দিবে সেটা ভাবতে পারেন না, বাট 7-এর মধ্যেও যদি থাকে 4 জনের, বা 1-2 জন 8, বাকি 2 জন 6-7-এর মধ্যে থাকে, তাহলেও সম্ভব। অর্থাৎ টাইট বল করতে হবে পুরো বোলিং ইউনিটের, কারো আলগা বোলিং, যেটা আশরাফুল বললেন যে শরীফুলকে একটা প্ল্যান, এতেই শরীফুলকে খেলানো হয়েছিল যে 2 জন ডানহাতি ব্যাটার আছেন, যদি ভেতরে বল ঢুকিয়ে একটা রং ওয়ান দিয়ে যদি আর্লি 2টা উইকেট নিয়ে যাওয়া যায়, যেমনটা শ্রীলঙ্কার এগেনস্টে আমাদের তানজিদ তামিমের উইকেটটা কিন্তু লঙ্কান পেস বলার নিয়েছিলেন। এখন শরীফুলের সেই লাইনটাই ছিল না, শরীফুল ঠিক সেই লেন্থটাই মেনটেন করতে পারেন নাই। কাজেই অনেক সময় টিম ম্যানেজমেন্ট অনেক সিদ্ধান্ত নেয়, কিন্তু এন্ড অফ দ্য ডে মাঠে যদি ইমপ্লিমেন্টেশনটা না হয়, বাস্তব রূপটা সঠিক না হয়, তাহলে কিন্তু ওই টিম ম্যানেজমেন্টের ওই প্ল্যানিংটা বোঝা যায় না। আমি বাংলাদেশের বোলারদের ব্যাপারে একটা কথাই বলতে পারি, যাকেই খেলানো হোক, যেই কম্বিনেশনই আমরা রাখি না কেন, 3 জন পেসার 2 জন স্পিনার, কিংবা 3 জন স্পিনার 2 জন পেসার, যার যার দায়িত্ব তাকে পালন করতে হবে। এবং ভারতীয় ব্যাটসম্যানদেরকে আপনি বাড়তি জায়গা যদি দেন এবং আলগা ডেলিভারি যদি দেন, তারা কিন্তু বেদম প্রহার করবে। কাজে খুব টাইট বোলিং হলে বাংলাদেশের একটা সম্ভাবনা অবশ্যই আছে, এবং সেটা গোটা বোলিং ইউনিটে। গোটা বোলিং ইউনিট। ভাই, আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে, শেষটা আশরাফুল ভাইয়ের কাছে শুনেই শেষ করতে চাই। এশিয়া কাপে আজকে বিরতি আমরা জানি, আগামীকালকে শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচ রয়েছে, কাকে এগিয়ে রাখবেন আসলে, কি মনে হয়? হ্যাঁ, যেহেতু আমাদের শ্রীলঙ্কার সাথে ম্যাচ হয়ে গিয়েছে, আমার মনে হয় যে শ্রীলঙ্কা বেটার সাইড। ডেফিনেটলি শ্রীলঙ্কা আমাদের সাথে হারার পরও আমি মনে করি যে তারা বেটার সাইড। তাদের ব্যাটসম্যানরা খুবই এক্সাইটিং প্লেয়ার, বোলিং যদিও তারাও 5 নম্বর বলার নিয়ে স্ট্রাগল করছে। থিকসানাকে ডেফিনেটলি হয়তো নেক্সট ম্যাচে তারা চাবে যে তার বেস্ট ফর্মটা যেন ফিরে আসে। এমনও হতে পারে, আমার মনে হয় যে যদি শ্রীলঙ্কা জিতে এবং এক উইন দিয়েও একটা টিম হয়তো ফাইনালে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে শেষে রান রেটের হিসাব করে। হ্যাঁ, তো এই জায়গায় যেহেতু আমাদের শ্রীলঙ্কার সাথে উইন হয়ে গিয়েছে, আমি আশা করব শ্রীলঙ্কা জিতুক, তাহলে পাকিস্তানের মরালি ডাউন থাকবে। আমাদের নেক্সট ইন্ডিয়ার পরে পাকিস্তানের সাথে খেলা হবে, তো
তো তখন ওই ম্যাচ জিতলে তো আমাদের ইজিলি থ্রু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজিলি অবশ্যই থ্রু হবে এবং আসলেও কিন্তু যদি আমরা এখন শক্তিমত্তা হিসাব করি বা গেমগুলোর দিকে তাকাই তাহলে শ্রীলঙ্কাকে একটু এগিয়েই রাখতে হয় পাকিস্তানের দিক থেকে। মোহাম্মদ আশরাফুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে দেখার জন্য। বাবু ভাই, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, এবং আমাদের দর্শকদের জন্য একরাশ শুভেচ্ছা, বরাবরের মতোই শুভকামনা। দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টসের এশিয়া কাপের বিশেষ আয়োজনে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি।